বলা হয় যদি তুমি অর্থকে বুঝে ফেলো তবে অর্থ তোমার জন্য কাজ করবে, কিন্তু যদি তুমি অর্থকে না বুঝো তবে সারা জীবন তুমি অর্থের জন্যই কাজ করবে। স্বাগতম বইযাত্রার আজকের পর্বে। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা প্রায় 1 শতাব্দী ধরে মানুষকে অর্থের আসল শিক্ষা দিচ্ছে, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, লেখক জর্জ এস ক্লেইসন। চলো আমরা একসাথে যাত্রা করি প্রাচীন ব্যাবিলনের পথে, যেখানে এক সাধারণ মানুষ শিখে ফেলে ধনবান হবার সোনার সূত্রগুলো। চ্যাপ্টার 1, স্বপ্ন দেখা। বানসির এবং কব্বির গল্প। আজ থেকে 1000 বছর আগের কথা। প্রাচীন ব্যাবিলন, এক সোনালী শহর, যেখানে ছিল উঁচু প্রাসাদ, বিশাল প্রাচীর, আর ছিল এমন কিছু মানুষ যাদের সোনার ভান্ডার কখনো ফুরাতো না। এই শহরেই থাকতো এক সাধারণ মানুষ, নাম বানসির, যিনি গরিব হলেও একটাই স্বপ্ন দেখতেন, একদিন তার জীবনও সোনায় ভরে উঠবে। কিন্তু কিভাবে? এই প্রশ্নই বদলে দিয়েছিল তার জীবন। রোদে পোড়া দুপুরে বানসির নিজের বাড়ির বাইরে বসে আছে, তার সামনে অর্ধেক বানানো একটা গাড়ি, কিন্তু তার চোখের দৃষ্টি কোথাও হারিয়ে গেছে। সে কাজ করছে না, হাতুড়ি, কাঠ, চাকাগুলো সব পড়ে আছে স্তব্ধ। বানসিরের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আমি সারাদিন পরিশ্রম করি, তবু আমি গরিব কেন? সে ভাবে, আমার বানানো গাড়ি ধনীদের প্রাসাদে যায়, আমার ঘামেই তারা রাজপথে চলে, তবু আমি রাত শেষে খালি পেটেই ঘুমাই কেন? তার বুকের ভেতর একটা ভারী দীর্ঘশ্বাস জমে আছে। ঠিক তখনই আসে তার পুরনো বন্ধু কব্বি, একজন সঙ্গীত শিল্পী। কব্বিও ঠিক তেমনি প্রতিভাবান কিন্তু গরিব। কব্বি হেসে, বন্ধু বানসির, আজ তোমার হাত থেমে গেছে কেন? তুমি তো সবসময় কাজের মানুষ। বানসির দীর্ঘশ্বাস ফেলে, বন্ধু, আজ কাজ করতে ইচ্ছে করছে না। জীবনের এত বছর কেটে গেল, তবু কিছুই জমাতে পারিনি। আমার থলেতে 1 মুদ্রাও নেই। আমরা কি শুধু ধনীদের জন্যই কাজ করব, নিজেদের জন্য কিছুই নয়? কব্বি, চুপচাপ। তুমি ঠিক বলেছ বন্ধু, আমারও একই অবস্থা। আমি বাজনা বাজাই, মানুষ খুশি হয়, কিন্তু আমার ঘরে আজ রাতেও কিছু খাবার নেই। দুজনেই চুপচাপ বসে থাকে। বাতাসে ভেসে আসে ধনীদের প্রাসাদের দিক থেকে মিষ্টি সুর, হাসির শব্দ, আর তাদের চোখে সেই জীবনের প্রতি আকুলতা। বানসির বলে, আমরা সোনার শহরে বাস করি, অথচ আমাদের থলেতে সোনা নেই। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। তখন কব্বি বলে, শুনেছি আমাদের পুরনো বন্ধু আরকাদ নাকি এখন ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ। তুমিও তো তার সঙ্গে কাজ করেছিলে এক সময়, তাই না? বানসির, হ্যাঁ, কিন্তু সে আমাদের মতোই সাধারণ ছিল। তবু আজ সে রাজপ্রাসাদে থাকে। আমার মনে হয় সে কোনো গোপন নিয়ম জানে, যে নিয়মে সোনা আসে আর বাড়ে। কব্বি, তাহলে চলো তাকে খুঁজে বের করি। আমরা কাজ করি কিন্তু জ্ঞান পাই না, হয়তো অর্থের নিয়মটাই আমাদের শেখা দরকার। পরদিন সকালে তারা আরো কয়েকজন বন্ধুকে নিয়ে পৌঁছায় আরকাদের প্রাসাদে। প্রাসাদের দরজা সোনায় মোড়া, চাকরদের হাতে রূপোর থালা, আর আরকাদ বসে আছে রাজ সিংহাসনের মতো এক আসনে। কিন্তু তার মুখে অহংকার নেই, বরং এক শান্ত জ্ঞানী হাসি। আরকাদ, বন্ধুরা, তোমরা এসেছো আমার কাছে কেন? বানসির, আমরা এসেছি জানতে কিভাবে তুমি ধনী হলে। তুমিও তো আমাদের মতোই গরিব ছিলে একদিন। আরকাদ হেসে, তোমাদের প্রশ্নই সঠিক জায়গায় এসেছে, কারণ ধনী হবা শুরু হয় ইচ্ছা থেকে। তোমরা সোনা চাও, তাই তোমরা সঠিক পথে আছো। আরকাদ বলতে শুরু করে, অনেক বছর আগে আমিও তোমাদের মতো এক সাধারণ লেখক ছিলাম। আমি এক ধনী ব্যবসায়ীর আলগামিসের জন্য কাজ করতাম। একদিন সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, মহারাজ, আপনি কিভাবে এত সোনা জমিয়েছেন? তিনি বললেন, যদি তুমি জানতে চাও তাহলে আজ তোমার মজুরির বদলে আমি দেব জ্ঞান। আমি রাজি হলাম। আলগামিস বললেন, শোনো আরকাদ, যে তার আয়ের অন্তত 1/10 অংশ নিজের কাছে রাখে, তার থলে ধীরে ধীরে ভরে ওঠে, আর যে সব খরচের পর বাঁচাতে চায় তার থলে কখনো ভরে না। আরকাদ বিস্ময়ে, তাহলে আমার আয়ের 1 ভাগ আমাকে নিজের জন্য রাখতে হবে? আলগামিস, ঠিক তাই। তোমার আয় যতই কম হোক না কেন, তার অন্তত 10 ভাগের 1 ভাগ তোমার জন্য রেখে দাও। যত ছোটই হোক, এই থলে একদিন সোনায় ভরে উঠবে। এই কথাগুলো যেন আগুনের মতো গিয়ে লাগে আরকাদের মনে। আরকাদ প্রতিজ্ঞা করে প্রতি মাসে 1/10 অংশ সঞ্চয় করবে, কিন্তু প্রথম বছরই ভুল করে ফেলে। সে তার সঞ্চিত সোনা এক বন্ধুকে ধার দেয় ব্যবসার জন্য। ব্যবসা ব্যর্থ হয় আর তার সব সোনা হারায়। পরের বছর যখন আলগামিস ফিরে আসে, আরকাদ লজ্জিতভাবে বলে, আমি আপনার উপদেশ মানার চেষ্টা করেছিলাম, কিন্তু সব হারিয়েছি। আলগামিস হাসে, তুমি ভুল করেছো, কারণ তুমি অজ্ঞ মানুষের হাতে তোমার সোনা তুলে দিয়েছ। যেখানে জ্ঞান নেই সেখানে সোনা টিকে না। এরপর আরকাদ আবার চেষ্টা শুরু করে। সে সঞ্চয় করে, এবার বিনিয়োগ করে অভিজ্ঞ ব্যবসায়ীদের সঙ্গে। ধীরে ধীরে তার সোনা বাড়তে শুরু করে। আরকাদ বলে, আমি বুঝে গিয়েছিলাম ধনী হওয়া কোনো জাদু নয়, এটা নিয়মের খেলা। আরকাদ বন্ধুদের বলে, বন্ধুরা, আমি তোমাদের সোনার গোপন নিয়মটা বললাম, নিজের আয়ের অন্তত 10/1 ভাগ নিজের ভবিষ্যতের জন্য রেখে দাও।
খরচ করো বাকি অংশ দিয়ে। যতদিন না এই নিয়ম মেনে চলবে ততদিন ধন তোমার হবে না। সবাই তার সামনে মাথা নাড়ে, তাদের চোখে তখন শুধু প্রতিজ্ঞা। আমরাও শিখব অর্থের নিয়ম। প্রথম অধ্যায়ের মূল শিক্ষা, ধনবান হওয়া শুরু হয় ইচ্ছা থেকে। শুধু পরিশ্রম নয়, দরকার অর্থের জ্ঞান। আয়ের অন্তত 10% নিজের জন্য রাখো। অজ্ঞ লোকের কথায় বিনিয়োগ করো না, আর সোনা যেন তোমার জন্য কাজ করে। আ পার্ট অফ অল ইউ আর্ন ইজ yours টু কিপ, জর্জ এস ক্লেসন। এভাবেই শুরু হয়েছিল এক সাধারণ গাড়ি নির্মাতার ধনী হওয়ার পথ চলা। একটি নিয়ম, একটি অভ্যাস, আর সেই অভ্যাসই গড়ে তুলে ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ আরকাদকে। তুমি আর আমি যদি প্রতিদিন একটু একটু করে সেই নিয়ম মানি, তাহলে আমরাও আমাদের জীবনে তৈরি করতে পারি দ্য রিচেস্ট লাইফ ইন ব্যাবিলন। চ্যাপ্টার 2, 7 কিওর্স ফর এ লিন পার্স, অর্থাৎ যাদের থলি খালি তাদের জন্য 7টি সোনার নিয়ম। ব্যাবিলনের রাজা একদিন চিন্তিত হয়ে পড়লেন। রাজ্যের অনেক মানুষ কঠোর পরিশ্রম করছে, তবুও তারা গরিব। আর কিছু মানুষ প্রচুর সম্পদ জমিয়েছে, যাদের পকেট সোনায় ভরা। রাজা ভাবলেন, যদি সাধারণ মানুষ অর্থের নিয়ম না জানে, তবে পুরো রাজ্যই একদিন দরিদ্র হয়ে পড়বে। তাই তিনি ডেকে পাঠালেন ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ আরকাদকে, আর বললেন, আমাদের জনগণকে শেখাও কিভাবে তাদের থলি ভরানো যায়। আরকাদ রাজাকে সম্মান জানিয়ে বললেন, আমি তাদের শেখাবো ধন বাড়ানোর 7টি অমূল্য নিয়ম। কোর 1, স্টার্ট দাই পার্টস টু ফ্যাটেনিং। তোমার থলেকে মোটা করতে শুরু করো। আরকাদ বলেন, তুমি যতই উপার্জন করো তার অন্তত 10 ভাগের 1 ভাগ নিজের জন্য রেখে দাও। বেশিরভাগ মানুষ খরচ করার পর যা বেঁচে যায় তা সঞ্চয় করতে চায়, কিন্তু তা কখনোই কাজ করে না, কারণ অর্থকে আগে নিজেকে দিতে হয়, পরে দুনিয়াকে। আরকাডের উক্তি, এ পার্ট অফ অল ইউ আর্ন ইজ yours টু কিপ। উদাহরণ, তুমি যদি প্রতি মাসে 10,000 টাকা উপার্জন করো, তবে অন্তত 1,000 টাকা তোমার ভবিষ্যতের জন্য আলাদা রাখো। এটাই হবে তোমার সোনার বীজ। কোর 2, কন্ট্রোল দাই এক্সপেন্ডিচার্স, অর্থাৎ তোমার খরচ নিয়ন্ত্রণ করো। আরকাদ বলেন, তুমি যতই বেশি উপার্জন করো ততই খরচের অজুহাত বাড়ে। চাওয়া আর প্রয়োজনের মধ্যে পার্থক্য শেখো। অনেকেই ভাবে আমার সব খরচই প্রয়োজনীয়, কিন্তু সত্য হলো বেশিরভাগ খরচই শুধু ইচ্ছার কারণে হয়। আরকাদ বলেন, মেক ইউর বাজেট দ্যাট দাই গোল্ড মে স্টে উইথ দি। উদাহরণ, মাসিক আয়ের আগে তোমার প্রয়োজনীয় জিনিসগুলোর তালিকা বানাও, তারপর বিলাসী খরচ বাদ দাও। অর্থাৎ তুমি তোমার অর্থকে চালাবে, অর্থ তোমাকে নয়। কোর 3, মেক দাই গোল্ড মাল্টিপ্লাই, অর্থাৎ তোমার সোনাকে কাজ করাও। সোনা কেবল বাড়ে যখন তাকে কাজ করানো হয়। যদি তুমি সঞ্চয় করে রাখো তা এক জায়গায় আটকে থাকবে, কিন্তু যদি বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করো তাহলে সেই সোনা আরো সোনা তৈরি করবে। আরকাদ বলেন, গোল্ড ল্যাবোরেটস ডিলিজেন্টলি অ্যান্ড মাল্টিপ্লাইজ ইফ ওয়াইজলি ইনভেস্টেড। উদাহরণ, যেমন শিক্ষা, ব্যবসা, সম্পদ বা নিরাপদ বিনিয়োগে অর্থ লাগাও। তোমার অর্থ যেন তোমার জন্য কাজ করে, যেভাবে তুমি এক সময় অর্থের জন্য কাজ করেছিলে। কোর 4, গার্ড দাই ট্রেজার্স ফ্রম লস, অর্থাৎ তোমার সোনাকে ক্ষতির হাত থেকে বাঁচাও। আরকাদ বলেন, অন্ধভাবে কোনো বিনিয়োগে ঝাঁপিয়ে দিও না। যেখানে তুমি কিছুই জানো না সেখানে অর্থ লাগানো মানে আগুনের সোনা ছোড়া। প্রতারণা, অতিরিক্ত লোভ, দ্রুত লাভের স্বপ্ন সবই ক্ষতির কারণ। গোল্ড ফ্লিজ দ্য ম্যান হু উড ফোর্স ইট টু ইম্পসিবল আর্নিংস। উদাহরণ, যদি কেউ বলে 1 মাসে দ্বিগুণ লাভ, থামো। যেখানে বেশি লাভের লোভ সেখানে ঝুঁকিও বেশি। বুদ্ধিমানের কাজ হল অভিজ্ঞদের পরামর্শে বিনিয়োগ করা। হোম 5, মেক অফ দাই ডুয়েলিং এ প্রফিটেবল ইনভেস্টমেন্ট, অর্থাৎ নিজের ঘরকেও বিনিয়োগে পরিণত করো। আরকাদ বলেন, যে ব্যক্তি নিজের বাড়িতে থাকে তার মন শান্ত থাকে, পরিবার নিরাপদ থাকে এবং তার খরচও কমে। নিজের ঘর মানে শুধু আশ্রয় নয়, এটা একটি স্থায়ী সম্পদ যা ভবিষ্যতে আরো মূল্যবান হয়। ওন ইয়োর হোম, ইট ব্রিংস পিস টু দ্য হার্ট অ্যান্ড প্রফিট টু দ্য পার্স। উদাহরণ, ভাড়ায় না থেকে নিজের একটি ছোট ঘর বানাও বা কেনো, তাতে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতের জন্য মূলধন তৈরি হবে। টাইম 6, ইনশিওর এ ফিউচার ইনকাম, অর্থাৎ ভবিষ্যতের আয় নিশ্চিত করো। আরকাদ বলেন, একদিন তুমি বুড়ো হবে, কাজ করতে পারবে না, কিন্তু যদি আজ থেকেই তোমার অর্থ কাজ করতে শুরু করে তাহলে ভবিষ্যতে তুমি নির্ভয়ে বাঁচতে পারবে। প্রোভাইড ইন অ্যাডভান্স ফর দ্য নিডস অফ ইয়োর গ্রোয়িং এজ। উদাহরণ,
বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়, জীবন বীমা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এইগুলোই তোমার ভবিষ্যতের নিরাপত্তা। কম্পাস 7, ইনক্রিজ দ্য অ্যাবিলিটি টু আর্ন, অর্থাৎ নিজের আয় বাড়ানোর ক্ষমতা বাড়াও। আরকাদ বলেন, সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের মধ্যে বিনিয়োগ। তুমি যত বেশি জ্ঞানী হবে তত বেশি উপার্জন করতে পারবে। নতুন স্কিল শেখো, অভিজ্ঞদের সঙ্গে কাজ করো, নিজেকে প্রতিদিন আগের থেকে উন্নত করো। দ্য মোর উইজডম উই নো, দ্য মোর উই মে আর্ন। 7টি সোনার নিয়ম একত্রে। 1, তোমার আয়ের 10% সঞ্চয় করো। 2, খরচ নিয়ন্ত্রণ করো। 3, অর্থকে বিনিয়োগে লাগাও। 4, ঝুঁকিপূর্ণ কাজ থেকে বাঁচো। 5, নিজের ঘর তৈরি করো। 6, ভবিষ্যতের আয় নিশ্চিত করো। 7, নিজের দক্ষতা বাড়াও। এই 7টি সোনার নিয়মই ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষের গোপন সূত্র। অর্থ মানে শুধু টাকা নয়, এটা হলো দৃষ্টান্ত, বুদ্ধি এবং নিজের প্রতি দায়িত্ববোধ। তুমি যদি এই 7টি নিয়ম মেনে চলো, তাহলে তোমার থলিও ধীরে ধীরে সোনায় ভরে উঠবে। তুমি যতই ছোট শুরু করো না কেন, প্রতিদিনের ধারাবাহিকতা তোমাকেই করে তুলবে দ্য রিচেস্ট ম্যান ইন ইয়োর ওন ব্যাবিলন। চ্যাপ্টার 3, দ্য 7 কিওরস ফর এ লিন পার্স, অর্থাৎ সোনার 7টি নিয়ম। ব্যাবিলন শহরে রাজা একদিন ঘোষণা দিলেন, আমাদের শহরে অনেক মানুষ আছে যারা পরিশ্রম করে কিন্তু তারপরও গরিব থাকে, অথচ কিছু মানুষ আছে যারা ধনী হয়ে উঠেছে। কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজা আহ্বান করলেন আরকাদকে, যিনি শহরের সবচেয়ে ধনী মানুষ। আরকাদ হাসলেন এবং বললেন, মহারাজ, আমি ধনী হয়েছি কারণ আমি শিখেছি কিভাবে টাকা ধরে রাখতে হয়, কিভাবে সেটাকে কাজে লাগাতে হয়। যদি আপনি চান, আমি এই জ্ঞান সবার সাথে ভাগ করে নেব। রাজা আনন্দের সাথে রাজি হয়ে গেলেন। ফলে শহরের সাধারণ মানুষদের ডাকা হলো একটা বড় হলে, আর সেখানে দাঁড়িয়ে আরকাদ বললেন, তোমাদের খালি মানি ব্যাগ যেন সোনায় ভরে যায়, এর জন্য তোমাদের আমি বলবো সোনার 7টি নিয়ম। প্রথম নিয়ম, নিজের আয়ের 1/10 নিজের জন্য রাখো। আরকাদ বলেন, তোমার মানি ব্যাগ সবসময় খালি থাকে কারণ তুমি যা উপার্জন করো সব খরচ করে ফেলো। কিন্তু যদি তুমি প্রতিটি আয়ের 10% তোমার নিজের জন্য রেখে দাও, তাহলে তোমার মানি ব্যাগ ধীরে ধীরে ভারী হতে শুরু করবে। তিনি উদাহরণ দেন, যদি তুমি মাসে 100 মুদ্রা উপার্জন করো, তাহলে 10 মুদ্রা নিজের জন্য জমাও, 90 মুদ্রা দিয়ে খরচ করো। এই নিয়মের মূল কথা হলো, প্রথমে নিজেকে পরিশোধ করো, পে ইয়োরসেলফ ফার্স্ট। এটাই সম্পদের বীজ রোপণের মতো। আজ যে বীজ বপন করবে, কাল সেটাই তোমার সোনার গাছ হবে। দ্বিতীয় নিয়ম, তোমার খরচ নিয়ন্ত্রণ করো। এরপর আরকাদ জিজ্ঞাসা করলেন, তোমরা কি মনে করো যদি তোমার আয় দ্বিগুণ হয়ে যায় তুমি বেশি সঞ্চয় করতে পারবে? মানুষ বলল, অবশ্যই পারবো। আরকাদ হাসছেন, না, তোমরা পারবে না, কারণ যতই আয় বাড়ে ততই নতুন ইচ্ছা জন্মায়। তুমি বড় বাড়ি চাইবে, দামি পোশাক চাইবে, নতুন গয়না চাইবে। তাই তিনি শেখালেন, তোমার খরচকে তোমার আয়ের মধ্যে সীমাবদ্ধ রাখো। তুমি যদি প্রয়োজনীয় খরচ আলাদা করে রাখো এবং অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও, তাহলে তুমি সঞ্চয় করতে পারবে, যত ছোট আয় হোক না কেন। আরকাদ বলেন, যে নিজের ইচ্ছাকে জয় করতে পারে সে ধন অর্জন করতে পারে। তৃতীয় নিয়ম, তোমার সঞ্চয়কে কাজে লাগাও। আরকাদ এবার একটি গল্প বলেন। এক মানুষ প্রতিদিন তার আয়ের 10% জমিয়ে রাখত। 1 বছর পরে তার কাছে যথেষ্ট টাকা হলো, কিন্তু সে ভাবল, এই টাকা তো কিছুই করছে না, এটাকে কাজে লাগানো দরকার। তাই সে বন্ধুর পরামর্শে এক ব্যবসায় বিনিয়োগ করলো, যেখানে সে কিছুই জানত না, এবং ফলাফল কি? সব হারালো। আরকাদ বলেন, সঞ্চয় রাখা প্রথম ধাপ, কিন্তু সেটাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগানোই হলো আসল ধন অর্জনের কৌশল। তোমার সোনা যেন তোমার জন্য কাজ করে, আর সেই সোনা আবার নতুন সোনা জন্ম দেয়। এটাই অর্থনীতির সবচেয়ে শক্তিশালী নিয়ম। মেক ইয়োর মানি ওয়ার্ক ফর ইউ। চতুর্থ নিয়ম, বিনিয়োগের ঝুঁকি চিনে করো। আরকাদ সতর্ক করেন, অন্ধভাবে বিনিয়োগ করো না। অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার লোভে ভুল জায়গায় টাকা দেয় এবং সব হারায়। তিনি বলেন, যে বিনিয়োগ তুমি বোঝো না সেখানে কখনো 1 মুদ্রাও দিও না। তারপর একটি উদাহরণ দেন, একজন লোহা ব্যবসায়ী তার টাকা এক জুয়েলারি বিক্রেতার কাছে দিল দূর দেশে গয়না কেনার জন্য, কিন্তু জুয়েলারি বিক্রেতা গয়নার বিষয়ে কিছুই জানত না, ফলে পুরো টাকা হারিয়ে গেল। আরকাদ বলেন, অভিজ্ঞ মানুষের পরামর্শ নাও এবং এমন জায়গায় বিনিয়োগ করো যেখানে তোমার মূলধন সুরক্ষিত। সিকিউরিটি ফার্স্ট, প্রফিট নেক্সট। পঞ্চম নিয়ম, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও। আরকাদ বলেন, আজ তুমি তরুণ, শক্তিশালী, উপার্জন করতে পারো, কিন্তু একদিন এমন আসবে যখন তুমি পারবে না। তখন যদি কিছু না থাকে, তুমি ভিক্ষুকের মতো জীবন কাটাবে। তাই এখন থেকেই ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাও।
তোমার পরিবার, সন্তান, বৃদ্ধ বয়স সবকিছুর জন্য একটি নিরাপত্তার জাল তৈরি করো। যেমন ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা রিটায়ারমেন্ট ফান্ডে টাকা রাখো। সেভ ফর দ্য ডেজ হোয়েন ইউ ক্যান নট আর্ন। ষষ্ঠ নিয়ম, নিজের ঘর তৈরি করো। আরকাদ বলেন, ভাড়ায় থাকার মানে হলো তুমি তোমার পরিশ্রমের টাকা অন্যের সম্পদে ঢালছ। নিজের একটি ছোট ঘর কিনে ফেলো, ধীরে ধীরে সেটাই তোমার সম্পদে পরিণত হবে। তিনি বলেন, নিজের ঘর মানে শুধু ছাদ নয়, মানসিক শান্তি ও নিরাপত্তা। একটি বাড়ি তোমাকে স্থিতিশীলতা দেয় এবং সেটাই হলো সমৃদ্ধির আসল শুরু। সপ্তম নিয়ম, জ্ঞান ও দক্ষতা বাড়াও। শেষ নিয়মে আরকাদ বলেন, যেই নিজের জ্ঞান ও দক্ষতা উন্নত করে তার আয়ও বাড়ে। তিনি বলেন, অন্যের অভিজ্ঞতা থেকে শেখো, বই পড়ো, প্রশ্ন করো আর প্রতিদিন কিছু নতুন শেখো। যে নিজের কাজে দক্ষতা আনে সে নিজের বাজার মূল্য বাড়ায় আর তার সোনার উৎস কখনো শুকায় না। ইনক্রিজ ইউর অ্যাবিলিটি টু আর্ন। চ্যাপ্টারের শেষ বার্তা, আরকাদ বললেন, এই 7টি নিয়ম যিনি মেনে চলবেন তার মানিব্যাগ কখনো খালি থাকবে না। ধন সম্পদ কোনো ভাগ্যের খেলা নয়, এটা জ্ঞানের, নিয়মের এবং অভ্যাসের ফলাফল। আজ যদি তুমি শুরু করো, আগামী বছর তোমার জীবন অন্যরকম হবে, কারণ সোনা কখনো আসে না অলস মানুষের কাছে। চ্যাপ্টার 4, মিট দ্য গডেস অফ গুড লাক। ভাগ্যের দেবীর সাথে দেখা। একদিন ব্যাবিলনের রাজা ঘোষণা করলেন, মানুষ বলে ধনী হওয়া ভাগ্যের ব্যাপার, তাহলে ভাগ্য কাকে দেয় আর কাকে দেয় না? এই প্রশ্নের উত্তর দিতে আবারও ডাকা হলো আরকাডকে। মানুষজন রাজপ্রাসাদের বড় হলে জড়ো হলো আর আরকাড বললেন, আজ আমি তোমাদের বলবো ভাগ্যের দেবী সম্পর্কে, যিনি কিছু মানুষের দিকে হাসেন আর কিছু মানুষকে উপেক্ষা করেন। ভাগ্যের দেবী কে? আরকাড বলেন, ভাগ্যের দেবী কোনো রহস্যময় জাদুকারী নয়। তিনি আসেন তাদের কাছে যারা সুযোগকে ধরে রাখে আর চলে যান তাদের কাছ থেকে যারা সুযোগকে অবহেলা করে। অর্থাৎ ভাগ্য আসে সাহসী এবং প্রস্তুত মানুষের জীবনে। তিনি বলেন, ভাগ্য কখনো সেই মানুষের কাছে আসে না যে সুযোগকে শুধু দেখে কিন্তু কাজ করে না। আরকাডের গল্প, সেই মানুষ যে দেরি করলো। একবার এক তরুণ ব্যবসায়ী ছিল, নাম রাদান। তার এক বন্ধু একদিন তাকে বলল, একদল ব্যবসায়ী আজ রাতে দূর দেশে যাবে, তারা কিছু সস্তা ঘোড়া কিনে নিয়ে যাবে বিক্রির জন্য, চলো আমরাও কিছু ঘোড়া কিনে তাদের সাথে যাই। রাদান বলল, ভালো প্রস্তাব, কিন্তু আমি ভাবছি কাল সকালেই ঠিক করব। পরের দিন সকালে সে গেল, কিন্তু তখন দেরি হয়ে গেছে, সব ঘোড়া বিক্রি হয়ে গেছে আর যারা কিনেছিল তারা কয়েক গুণ লাভ করলো। রাদান তখন বলল, হায় যদি আমি গতকাল রাজি হতাম। আরকাড বললেন, এই হায় যদি বলাটাই হলো সেই মুহূর্ত যখন ভাগ্যের দেবী মুখ ফিরিয়ে নেন। ভাগ্য আসে এক মুহূর্তের সাহসে, হারায় এক মুহূর্তের দ্বিধায়। ভাগ্য আসলে কিভাবে কাজ করে? আরকাড বলেন, ভাগ্য আসলে সুযোগেরই আরেক নাম। যে ব্যক্তি সেই সুযোগকে চিনে দ্রুত কাজে লাগায় তার জীবনেই ভাগ্য আসে। তিনি বোঝালেন, তুমি যদি সবসময় অপেক্ষা করো একদিন ভালো সময় আসবে, তবে ভালো সময় কখনো আসবে না, কারণ ভাগ্য দেবী তাদের কাছেই যান যারা প্রস্তুত, পরিশ্রমী আর সিদ্ধান্ত নিতে দেরি করে না। ভাগ্য দেবীর পছন্দের মানুষ কারা? আরকাড বলেন, ভাগ্য দেবী 3 ধরনের মানুষকে বেশি ভালোবাসেন। নিচে দেওয়া হচ্ছে। 1, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যারা সুযোগ দেখেই কাজ শুরু করে, তারা ভাগ্যকে নিজের হাতে ধরে ফেলে। 2, যারা প্রস্তুত, মানে যারা তাদের দক্ষতা বাড়ায়, জ্ঞান বাড়ায়, যাতে সুযোগ এলে কাজে লাগাতে পারে। 3, যারা ধৈর্য ধরে কাজ করে। ভাগ্য দেবী অলস মানুষকে পছন্দ করেন না, তিনি সেই মানুষকে ভালোবাসেন যারা পরিশ্রম করে, ভুল থেকে শেখে আর হার মানে না। আরকাডের শিক্ষা, ভাগ্য আসে প্রস্তুতদের কাছে। আরকাড বললেন, অনেকে ভাবে ধনী মানুষরা ভাগ্যবান বলে ধনী হয়েছে, কিন্তু সত্যিটা ঠিক উল্টো, তারা প্রস্তুত ছিল বলে ভাগ্য তাদের কাছে এসেছে। তিনি উদাহরণ দেন, যে কৃষক বীজ বপন করে, মাটি চাষ করে, পানি দেয়, তার ফসল ফলবেই, আর যে কিছুই করে না সে শুধু বৃষ্টির আশায় বসে থাকে। ভাগ্যের দেবীও ঠিক তেমনি, তিনি তাদের সাথেই যান যারা কাজ করে, শুধু ভাবে না। ভাগ্যের দেবীর নিয়ম। আরকাড শেষে বলেন, ভাগ্যের দেবীর আচরণ বোঝা কঠিন নয়, তিনি সবসময় সুযোগের পোশাক পরে আসেন। মানে ভাগ্য কখনো আমি ভাগ্য বলে আসে না, সে আসে কাজ বা ঝুঁকি বা পরিশ্রমের আকারে। যদি তুমি সুযোগকে চিনে সাহসের সাথে কাজ করো, তবে তুমি বলবে ভাগ্য আমার পক্ষে। আর যদি তুমি দেরি করো, দ্বিধায় পড়ে থাকো, তবে বলবে ভাগ্য আমাকে এড়িয়ে গেছে, কিন্তু আসলে ভাগ্য তোমার দোষে হারিয়ে গেছে। চ্যাপ্টারের শেষ শিক্ষা। আরকাড বলেন, ভাগ্য কেবল তাদেরই কক্ষে থাকে যারা পরিশ্রমী, দৃঢ় প্রতিজ্ঞ আর কাজ করতে ভয় পায় না। ভাগ্য আসে কর্মঠদের জীবনে, স্বপ্নবাজদের নয়। তিনি শেষ করেন এই কথায়, যদি তুমি চাও ভাগ্যের দেবী তোমার দিকে হাসুক, তাহলে তোমার প্রতিটি সুযোগকে কাজে লাগাও, কারণ ভাগ্য সবসময় প্রস্তুত হৃদয়কেই পুরস্কৃত করে। বন্ধুরা, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইয়ের এই অধ্যায়টা একদম টার্নিং পয়েন্টের মতো। এই অধ্যায়ে লেখক জর্জ ক্ল্যাসেন আমাদের শেখান
কিভাবে সোনার অর্থাৎ টাকা বা সম্পদ আমাদের জীবনে স্থায়ীভাবে ধরে রাখা যায়। গল্পের মাধ্যমে বোঝানো হয় যে টাকার সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং কেমন নিয়ম মেনে চললে অর্থ তোমার কাছে থাকবে, পালিয়ে যাবে না। এক বৃদ্ধ মানুষ কালাবাব, যিনি একসময় ব্যাবিলনের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন, তিনি একদল তরুণকে ডাকলেন। তিনি বললেন, তোমরা অনেকেই জীবনে সোনা কামাতে চাও, কিন্তু তার নিয়ম জানো না। আমি তোমাদের শেখাবো সোনার 5টি আইন। তরুণরা কৌতূহল ভরে বসে পড়ল আর কালাবাব শুরু করলেন সেই বিখ্যাত 5টি আইন। প্রথম আইন, যে ব্যক্তি নিজের আয়ের অন্তত 1/10 সঞ্চয় করে রাখে তার কাছে সোনা আসতে থাকে এবং ক্রমে বেড়ে ওঠে। মানে হলো, যতই ছোট আয় হোক, প্রথমেই নিজের জন্য সঞ্চয় রাখো। তুমি যদি নিয়মিত তোমার আয়ের 10% রেখে দাও, তা ধীরে ধীরে পাহাড় হয়ে যাবে। এটাই সোনার প্রতি শ্রদ্ধা দেখানোর নিয়ম। উদাহরণ, যদি তুমি প্রতি মাসে 10,000 টাকা উপার্জন করো, তাহলে প্রথমে 1,000 টাকা নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে রাখো, বাকি টাকায় সবকিছু করো। এটাই সোনাকে আকর্ষণ করার নিয়ম। দ্বিতীয় আইন, সোনা সেই ব্যক্তির কাছে স্বেচ্ছায় ও আনন্দে আসে যে তা বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করে। অর্থাৎ শুধু সঞ্চয় করলেই চলবে না, সঞ্চিত অর্থকে বুদ্ধিমানের মতো কাজে লাগাতে হবে, যেমন ব্যবসা, শেয়ার, জমি বা শিক্ষায় বিনিয়োগ করা। উদাহরণ, তুমি যদি শুধু টাকা রেখে দাও, তার মূল্য সময়ের সাথে কমে যাবে, কিন্তু যদি বিনিয়োগ করো, তা থেকে নতুন আয় জন্মাবে। টাকা তখন তোমার জন্য কাজ করতে শুরু করবে। তৃতীয় আইন, সোনা সেই ব্যক্তির হাত থেকে পালিয়ে যায় যে তা অনজ্ঞকে ধরে বিনিয়োগ করে। অর্থাৎ অজানা বিনিয়োগ বা লোভে পড়লে টাকা হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। যেখানে বোঝো না, সেখানে টাকা রেখো না। বুদ্ধিমান মানুষ প্রথমে জ্ঞান অর্জন করে, তারপর বিনিয়োগ করে। উদাহরণ, কেউ যদি বলে এখানে 10 দিনে টাকা দ্বিগুণ হবে, বুঝে রেখো এটা ফাঁদ। সোনার তৃতীয় আইন বলে, অজ্ঞতার জায়গায় বিনিয়োগ মানে ক্ষতি। চতুর্থ আইন, সোনা তার কাছ থেকে পালিয়ে যায় যে মানুষ তা অসম্ভব মুনাফার আশায় ধরে রাখে। অর্থাৎ অতিরিক্ত লোভ ধ্বংস ডেকে আনে। টাকার ক্ষেত্রে ধৈর্য সবচেয়ে বড় শক্তি। যে দ্রুত ধনী হতে চায় সে প্রায়শই সব হারায়। উদাহরণ, লোকেরা অনেক সময় দ্রুত লাভের জন্য অবৈধ বা ঝুঁকিপূর্ণ কাজে টাকা ঢালে, ফল সব হারায়। কালাবাব বললেন, সোনা ধীরগতিতে কিন্তু স্থায়ীভাবে বেড়ে ওঠে। পঞ্চম আইন, সোনা সেই ব্যক্তির কাছ থেকে দূরে থাকে যে তা অবিবেচনাভাবে ব্যবহার করে। অর্থাৎ অর্থের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ রাখতে হবে। যে ব্যক্তি অহেতুক খরচ করে বা প্রতিবার ঋণে ডুবে যায়, তার কাছে সোনা বেশি দিন থাকে না। উদাহরণ, তুমি যদি বারবার নতুন মোবাইল, অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তাহলে তুমি সোনার শত্রু। কারণ অর্থ কেবল তাদের কাছেই থাকতে চায় যারা তাকে সম্মান করে। শেষ শিক্ষা, কালাবাব তরুণদের দিকে তাকিয়ে বললেন, যে এই 5টি আইন বুঝবে এবং মেনে চলবে, সে কখনো দরিদ্র হবে না, সোনা তার বন্ধু হয়ে যাবে। এই অধ্যায়ের মূল বার্তা: 1. আয়ের 10% সঞ্চয় করো। 2. জ্ঞানী ভাবে বিনিয়োগ করো। 3. অজানা বিনিয়োগ থেকে দূরে থাকো। 4. লোভ করো না। 5. টাকার প্রতি শ্রদ্ধা রাখো। চলুন পরের অধ্যায় দেখি কিভাবে ব্যাবিলনের রাজা নিজের শহরকে সম্পদশালী বানাতে এগিয়ে এলেন এবং সবাইকে এই নিয়মগুলো মানতে বাধ্য করলেন। চ্যাপ্টার 6, দ্য গোল্ড লেন্ডার অফ ব্যাবিলন, ব্যাবিলনের ঋণদাতা। বন্ধুরা, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের এই অধ্যায়টা শেখায় টাকা ধার দেওয়া, ধার নেওয়া এবং দায়িত্বশীল অর্থ ব্যবহারের বাস্তব জ্ঞান। এখানে গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে বুদ্ধি, সততা আর অভিজ্ঞতা দিয়ে অর্থকে রক্ষা করা যায়, আর অসতর্কভাবে ব্যবহার করলে কিভাবে তা হারিয়ে যায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র হল রদান নামের এক তরুণ বণিক। সে সোনা ধার নিতে চায় মাথন নামের এক ধনী স্বর্ণ ঋণদাতার কাছ থেকে। রদান বলল, আমি একজন অস্ত্র নির্মাতা, এখন বিদেশে ব্যবসা বাড়াতে চাই, কিন্তু তার জন্য কিছু সোনার দরকার। আমি যদি সেই অর্থ ধার নিতে পারতাম, তাহলে বড় মুনাফা করতে পারতাম। মাথন শান্তভাবে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আগে কখনো বিদেশে ব্যবসা করেছো? রদান বলল, না। তুমি কি সেই দেশের ব্যবসার নিয়ম জানো? রদান মাথা নাড়ল, না। তখন মাথন একটু হেসে বলল, তাহলে তুমি এমন জায়গায় ব্যবসা করতে যাচ্ছ যেখানে তুমি কিছুই জানো না। সোনা সেখানে পাঠালে সেটি তো তোমার হাত থেকে পালাবে। মাথনের শিক্ষা, সোনা ধার দাও, কিন্তু বুদ্ধিমানের মতো। মাথন রদানকে শেখালেন টাকা ধার দেওয়াও একটা দায়িত্ব ও জ্ঞান। অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে সোনা হারিয়ে যায়। তিনি বললেন, সোনা ধার দেওয়া মানে নিজের ঘামে উপার্জিত পরিশ্রম অন্যের হাতে তুলে দেওয়া। তাই কেবল সেই মানুষকেই ধার দাও যে জানে কিভাবে তা ফেরত দেবে। উদাহরণ 1, মাথন তার এক আত্মীয়কে সোনা ধার দিয়েছিলেন, যিনি ঘোড়া কেনা ব্যবসা করতেন। কারণ তিনি সেই কাজটা বুঝতেন। ফলাফল, তিনি মুনাফা করলেন এবং সময় মতো ঋণ শোধ করলেন। এই শিক্ষাটি বলে, অভিজ্ঞতা ও জ্ঞান যেখানে আছে সেখানে সোনা নিরাপদ। উদাহরণ 2, অন্যদিকে একবার তিনি এক বন্ধুকে সোনা ধার দিয়েছিলেন, যিনি সমুদ্র পথে মুক্ত ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই বিষয়ে কিছুই জানতেন না। ফলাফল, জাহাজ ডুবে গেল এবং সোনার সব হারালো। এই গল্প শেখায় অজানা ক্ষেত্রে বিনিয়োগ বা ঋণ দেওয়া সর্বনাশ ডেকে আনে। মাথনের পরামর্শ, তিনি রদানকে বললেন, যদি তোমার বন্ধু এমন কোনো ব্যবসায় পারদর্শী হয় যেটা সে বহু বছর ধরে করছে, তবেই তাকে ধার দাও।
কিন্তু কেউ যদি নতুন কোনো অজানা পথে যেতে চায় তাকে সোনা ধার দিও না। তারপর তিনি যোগ করলেন, সোনা বুদ্ধিমানের কাছে থাকে আর বোকাদের কাছ থেকে পালিয়ে যায়। রদানের উপলব্ধি। রদান তখন বুঝল শুধুমাত্র ইচ্ছা থাকলেই টাকা ধার নেওয়া উচিত নয়। জ্ঞান, প্রস্তুতি আর দায়িত্ববোধ ছাড়া সোনা হাতে এলেও তা হারিয়ে যায়। সে মাথনকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনার এই পরামর্শ আমার কাছে সোনার চেয়েও মূল্যবান। এই অধ্যায়ের মূল বার্তা: 1. অজানা ক্ষেত্রে বিনিয়োগ করো না। 2. যে জানে না কিভাবে টাকা ফেরত দেবে তাকে ধার দিও না। 3. সোনা ধার দাও কেবল অভিজ্ঞ ও সৎ মানুষকে। 4. অর্থের সুরক্ষা জ্ঞান ও দূরদর্শিতার উপর নির্ভর করে। 5. বোকামির জন্য কখনো সোনা ঝুঁকির মুখে ফেলো না। মাথন শেষে বলেছিলেন এক অমূল্য বাক্য: যে মানুষ অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় সেই কখনো দরিদ্র হয় না। চলো বন্ধুরা, এবার যাই চ্যাপ্টার 7, দ্য ওয়ালস অফ ব্যাবিলন, ব্যাবিলনের প্রাচীর। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে সেই বিশাল প্রাচীর শুধুমাত্র শহরকেই নয়, মানুষের অর্থ ও বিশ্বাসকেও রক্ষা করেছিল। চ্যাপ্টার 7, দ্য ওয়ালস অফ ব্যাবিলন, ব্যাবিলনের প্রাচীর। বন্ধুরা, এই অধ্যায়টা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইয়ের সবচেয়ে শক্তিশালী প্রতীকী গল্পগুলোর একটা। এখানে লেখক জর্জ এস ক্ল্যাসন আমাদের শেখান, যেমন শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করতে দেওয়াল দরকার, তেমনি জীবনের আর্থিক সুরক্ষার জন্য শক্ত প্রতিরক্ষা দরকার। গল্পের পটভূমি: ব্যাবিলন শহর একসময় ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহর। কিন্তু একদিন খবর এলো এক বিশাল শত্রু বাহিনী শহর ঘিরে ফেলেছে। তারা শহর দখল করার জন্য প্রস্তুত। তখন শহরের মানুষ ভয় কাঁপছিল। কেউ বলছে আমরা শেষ, কেউ বলছে শত্রু শহর ভেঙে ফেলবে। কিন্তু তখনই এক সৈনিক বলল, ভয় পেও না, আমাদের দেয়ালগুলো ব্যাবিলনের বর্ব, এগুলো ভাঙা অসম্ভব। প্রাচীরের শক্তি: ব্যাবিলনের দেওয়ালগুলো এতটাই শক্তিশালী ছিল যে শত্রুরা মাসের পর মাস ঘিরে রাখলেও প্রবেশ করতে পারেনি। ভেতরে থাকা মানুষজন ধৈর্য ধরে নিজেদের কাজ করছিল, খাবার ভাগ করে নিচ্ছিল, আশায় বুক বাজছিল। একজন বৃদ্ধ মহিলা বলেছিলেন, যতক্ষণ এই প্রাচীর আছে আমরা নিরাপদ। অবশেষে শত্রুরা হাল ছেড়ে চলে গেল, আর ব্যাবিলন থেকে শেখা গেল এক অমূল্য শিক্ষা: যে নিজের সুরক্ষা ব্যবস্থা ঠিক রাখে তাকে কোনো বিপদ নাড়াতে পারে না। এই দেওয়াল আসলে শুধু ইট বা পাথর নয়, বরং আর্থিক নিরাপত্তার প্রতীক। যেমন শহরের দেওয়াল শত্রুকে দূরে রাখে, তেমনি আমাদের সঞ্চয়, বীমা, জরুরি তহবিল আমাদের জীবনের বিপদ থেকে রক্ষা করে। যদি তুমি প্রতি মাসে কিছু টাকা জরুরি তহবিলে রাখো, তাহলে চাকরি হারালে বা অসুখে পড়লে তোমার জীবনের দেওয়াল তোমাকে রক্ষা করবে। উপসংহার: এই অধ্যায় থেকে কি কি শিখলাম? 1. নিজের জীবনের জন্য শক্ত আর্থিক প্রাচীর গড়ে তোলো। 2. সঞ্চয় করো, সেটাই তোমার প্রথম প্রতিরক্ষা। 3. জরুরি তহবিল রাখো, কারণ বিপদ কখনো বলে আসে না। 4. বুদ্ধিমানের মতো খরচ করো, অযথা নয়। 5. বিশ্বাস ও ধৈর্য রাখো, ভয় নয়, প্রস্তুতি জীবন বাঁচায়। প্রতীকী উপলব্ধি: ব্যাবিলনের দেওয়াল আজ নেই, কিন্তু তার শিক্ষা চিরস্থায়ী। যে মানুষ নিজের সুরক্ষা নিজে তৈরি করে সেই প্রকৃত রাজা। শেষে একটা তুলনা: শত্রুর বিরুদ্ধে ব্যাবিলনের দেওয়াল যেমন রক্ষা করেছিল, তেমনি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা ও সঞ্চয় আমাদের জীবনকে রক্ষা করে। তোমার জীবনের দেওয়াল যত মজবুত হবে, ভয় তত কম হবে। চলো বন্ধুরা, এখন যাই চ্যাপ্টার 8, দ্য ক্যামেল ট্রেডার অফ ব্যাবিলন, ব্যাবিলনের উট ব্যবসায়ী। এই অধ্যায়ে আমরা জানব এক মানুষ কিভাবে বিপদের মধ্যেও বুদ্ধি, ধৈর্য আর পরিশ্রম দিয়ে নিজেকে আবার ধনী করে তোলে। এই অধ্যায়টি দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক গল্পগুলোর একটি। এখানে লেখক আমাদের শেখান যে মানুষ পরিশ্রম, ধৈর্য এবং সততার সঙ্গে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সে আবারও উঠে দাঁড়াতে পারে, যত বড়ই পতন হোক না কেন। একজন মানুষের নাম তারবাসির। সে এক সময় ব্যাবিলনের এক সফল ব্যবসায়ী ছিল, কিন্তু এক ভুল বিনিয়োগের কারণে সে সব হারিয়ে ফেলে। ঋণে জর্জরিত হয়ে পরিবার পরিজন থেকে দূরে গিয়ে সে শেষমেশ এক মরুভূমির শহরে উট ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করে। সে তখন ভেবেছিল সব শেষ, আমি ব্যর্থ। কিন্তু সেই মরুভূমিতেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তারবাসির এক ধনী উট ব্যবসায়ীর সঙ্গে কাজ করতে শুরু করল। সে ছিল পরিশ্রমী কিন্তু নিঃস্ব। ধীরে ধীরে সে বুঝতে লাগলো অন্যের জন্য কাজ করা যতটা সহজ, নিজের জন্য কাজ করা ততটা কঠিন। একদিন সেই উট ব্যবসায়ী তাকে বলল, যদি তুমি তোমার ভাগ্য বদলাতে চাও তাহলে তোমার মাথা ব্যবহার করো, শুধু হাত নয়। এই কথা তারবাসিরের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। তারবাসিরের উপলব্ধি: সে বুঝল সে ধনী হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু ধনী হওয়ার নিয়মগুলো মানেনি। সে ঋণ নিয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার পরিকল্পনা করেনি। সে খরচ করেছিল, কিন্তু সঞ্চয় করেনি। সে বিনিয়োগ করেছিল, কিন্তু বুঝে নয়। তখন সে নিজেকে প্রতিজ্ঞা করল, আমি আমার ভুল থেকে শিক্ষা নেব, আবার ধনী হব, কিন্তু এবার জ্ঞান দিয়ে। ধাপে ধাপে তারবাসিরের পরিবর্তন: 1. সে নিজের আয় থেকে প্রথমে 10% সঞ্চয় করতে শুরু করল। প্রয়োজন ছাড়া 1 টাকাও খরচ করত না।
ছোটখাটো কাজের লাভও জমিয়ে রাখত। প্রতিদিন নিজের অভিজ্ঞতা লিখে রাখত, কোন কাজ লাভ দেয়, কোনটা ক্ষতি। কয়েক বছর পরে সে ধীরে ধীরে কয়েকটি উট কিনে ফেলল, তার ব্যবসা বাড়ল, আর যে মানুষ একসময় নিঃস্ব ছিল সে আবার ধনী হয়ে গেল। তারবাসীরের শিক্ষা। যখন সে ব্যাবিলনে ফিরে এলো, সবাই অবাক। সে তখন তরুণদের বলল, আমি আমার জীবনে দুটি জিনিস শিখেছি, ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ। 1, ধৈর্য শিখিয়েছে ধন সম্পদ রাতারাতি আসে না। 2, আত্মনিয়ন্ত্রণ শিখিয়েছে যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ খরচ করো না। তারবাসীরের উপদেশ। যে মানুষ নিজের সঞ্চয়কে গুরুত্ব দেয় সে কোনোদিন ক্ষুধার্ত থাকে না। ঋণ নাও জ্ঞানের সঙ্গে, দাও দায়িত্বের সঙ্গে। প্রতিদিন নিজের ভুলগুলো মনে করো, তবেই তুমি আবার উঠতে পারবে। 1, পরিশ্রমের মূল্য সময়ের সঙ্গে বেড়ে যায়। 2, ভুল থেকে পালিয়ে নয়, শিক্ষা নিয়ে এগিয়ে চলো। 3, আত্মনিয়ন্ত্রণই ধনী হবার আসল চাবিকাঠি। 4, যে নিজের অর্থকে সম্মান করে অর্থ তাকে সম্মান দেয়। 5, ধৈর্য আর বুদ্ধিমত্তা, এই দুই জীবনের আসল সোনা। তারবাসীর শেষে বলেছিল এক অসাধারণ লাইন, সোনা আসে তাদের কাছেই যারা জানে কিভাবে নিজেদের চরিত্রকে শক্ত রাখতে হয়। চলো বন্ধুরা, এবার যাই হে চ্যাপ্টার 9, দি লাকিয়েস্ট ম্যান ইন ব্যাবিলন, ব্যাবিলনের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। এই অধ্যায়ে আমরা জানব ভাগ্য বলে যাকে সবাই বিশ্বাস করে সেটি আসলে কিভাবে নিজের পরিশ্রমের ফল হতে পারে। চ্যাপ্টার 9, দি লাকিয়েস্ট ম্যান ইন ব্যাবিলন, ব্যাবিলনের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। বন্ধুরা, দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইয়ের এই শেষ দিকের অধ্যায়টি শেখায় এক গভীর সত্য, যে ভাগ্য কোনো অলৌকিক জিনিস নয়, ভাগ্য হলো প্রস্তুত মানুষের হাতে আসার সুযোগ। এই অধ্যায়ের গল্পে লেখক দেখিয়েছেন যে মানুষ সুযোগ আসার আগে প্রস্তুতি নেয় তার জীবনেই ভাগ্য কাজ করে। গল্পের শুরু হয় এক সাধারণ মানুষ শারুনাদাকে নিয়ে। সে ব্যাবিলনের এক ছোট ব্যবসায়ী, দিনে দিনে নিজের সততা ও পরিশ্রমে ধনী হয়ে ওঠে। একদিন সে তার তরুণ সঙ্গী হাদান গুলকে নিয়ে ব্যবসায়িক সফরে যায়। যাত্রাপথে শারুনাদা তাকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে। দাস থেকে ব্যবসায়ী। শারুনাদা একসময় দাস ছিল, হ্যাঁ, একেবারে নিঃস্ব, অন্যের মালিকানাধীন একজন মানুষ। তখন সে ভাবত, আমার ভাগ্য খুব খারাপ। কিন্তু একদিন তার মালিক তাকে বলেছিল, যদি তুমি নিজেকে বদলাও তোমার ভাগ্য বদলাবে। সেই এক লাইন তার পুরো জীবন বদলে দিল। কাজে নিজেকে প্রমাণ করা। শারুনাদা তখন এক ব্যবসায়ীর অধীনে কাজ করত, যিনি উট আর খেজুর বিক্রি করতেন। সে নিজের কাজে এত সততা, যত্ন আর মনোযোগ দেখালো যে মালিক একদিন বলল, তুমি আর দাস নও, তুমি এখন আমার সহকর্মী। এই একটুকু বিশ্বাসই তার জীবনের মোড় ঘোরালো, নিজের ভাগ্য নিজেই তৈরি করা। কয়েক বছর পরে শারুনাদা নিজের ব্যবসা শুরু করল। সে কখনো দ্রুত ধনী হওয়ার চেষ্টা করেনি, বরং প্রতিটি সিদ্ধান্ত নিয়েছিল জ্ঞানের ওপর ভিত্তি করে। সে বলতো, ভাগ্য আসে তাদের কাছেই যারা প্রতিদিন নিজেদের প্রস্তুত রাখে। যেমন সে প্রতিদিন হিসাব লিখত, বিনিয়োগের আগে পরামর্শ নিত এবং কখনো ঋণ না ফেরত দিয়ে ঘুমোতো না। শারুনাদার শিক্ষা। সে তার তরুণ সঙ্গী হাদানগুলকে বলল, তুমি ভাগ্যের অপেক্ষা করছো, কিন্তু ভাগ্য আসে তাদের কাছে যারা কাজ করে যায়। আমি প্রতিদিন নিজের কাজ করেছি, তাই আমি আজ সৌভাগ্যবান। সে আরো বলেছিল, ভাগ্য কোনো মিরাকেল নয়, এটা একটা পুরস্কার, পরিশ্রম আর প্রস্তুতির জন্য। বন্ধুরা, দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন আমাদের শিখিয়েছে কিছু চিরন্তন নীতি। 1, আয়ের অন্তত 10% সঞ্চয় করো। 2, নিজের আয় অনুযায়ী জীবনযাপন করো। 3, অর্থকে কাজে লাগাও যেন সেটি তোমার জন্য কাজ করে। 4, অজ্ঞতা, লোভ আর ঋণ থেকে দূরে থাকো। 5, ভাগ্যের জন্য নয়, নিজের পরিশ্রমের জন্য প্রস্তুত থাকো। বন্ধুরা, ব্যাবিলনের রাজা, বণিক, দাস আর স্বর্ণ ঋণদাতাদের গল্পের মাধ্যমে আমরা আজ একটাই শিক্ষা পেলাম। শুরুতে মনে রাখুন, এই বই আমাদের নিয়ে গিয়েছিল প্রাচীন ব্যাবিলনের সেই সময়ের গল্পে, যেখানে মানুষ আজকের মতোই অর্থের খোঁজে, স্বপ্নে আর ভুলে ভরা জীবন কাটাচ্ছিল। কিন্তু কিছু মানুষ সেখানে সফল হয়েছিল, কারণ তারা জানত টাকার নিয়মগুলো। আইডিয়া 1, নিজের আয়ের একটা অংশ নিজের জন্য রাখো, সেভ ফার্স্ট। বইয়ের শুরুতেই আরকাদ বলেছিল, তুমি যতই উপার্জন করো না কেন, নিজের জন্য কমপক্ষে 10% আলাদা রাখো। এই নিয়মটাই হলো তোমার ভবিষ্যতের মূল পুঁজি। প্রথমে সেভ করো, তারপর খরচ করো। আইডিয়া 2, অযথা খরচ বন্ধ করো। ব্যাবিলনের মানুষ যেমন নিজের বিলাসিতায় টাকাগুলো নষ্ট করত, আমরাও তাই করি। বই শেখায় তোমার প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝে খরচ করো। আইডিয়া 3, তোমার টাকা তোমার হয়ে কাজ করুক। আরকাদ বলেছিল, তোমার টাকা তোমার দাস হওয়া উচিত, মানে বিনিয়োগ করো বুদ্ধিমত্তার সাথে।
যাদের টাকা থেকেই নতুন টাকা জন্মায়। আইডিয়া 4, ক্ষতি থেকে রক্ষা করো। বইয়ের এক জায়গায় বলা হয়, অপরীক্ষিত পরামর্শে বিনিয়োগ করো না। যাকে জানো না, যে ব্যবসা বোঝো না, সেখানে টাকা ঢেলো না। আইডিয়া 5, অভিজ্ঞতার কাছ থেকে শিক্ষা নাও। ব্যাবিলনের সফল মানুষেরা সবসময় বুদ্ধিমান ও ধনী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিত। তুমিও শেখো, যাদের হাতে টাকা টিকে আছে তাদের থেকে কৌশল জানো। আইডিয়া 6, উপার্জন বাড়াও। আরকাদ বলেছিল, যদি আরও দক্ষ হও তোমার আয়ও বাড়বে। নতুন স্কিল শিখে সময়ের মূল্য বাড়াও। আইডিয়া 7, জীবনের আশীর্বাদে কৃতজ্ঞ থাকো। শেষে বই শেখায়, ধন কেবল টাকার নয়, মন ও সম্পর্কেরও। পরিবার, ভালোবাসা, কৃতজ্ঞতা এগুলোই আসল সম্পদ। এই বইয়ের প্রতিটি অধ্যায় যেন আমাদের শেখায় একটাই কথা, ধনী হওয়া ভাগ্যের বিষয় নয়, জ্ঞানের ফল। যদি তুমি নিজের টাকার প্রতি দায়িত্বশীল হও, নিয়ম মেনে চলো আর নিজের ভুল থেকে শিক্ষা নাও, তাহলে তুমি হবে তোমার জীবনের দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। তাহলে আজকের বইযাত্রা এখানেই শেষ। এই ভিডিও ভালো লাগলে লাইক দিও, কমেন্টে লিখো আমিও আমার ব্যাবিলন গড়ব। আর এমন অনুপ্রেরণামূলক বই সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিওতে দেখা হবে নতুন এক যাত্রায়, নতুন এক